আসসালামু আলাইকুম। অ্যাডমিশন সায়েন্স একাডেমি এর আজকের ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি আতিক আছি তোমাদের সাথে। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের 19-20 সেশনের ম্যাথের কিছু প্রশ্ন সলভ করব। সাথে থাকবে কিছু মজার টেকনিক। তো চলো শুরু করি। প্রথম প্রশ্নটি দেখি। প্রথম প্রশ্নটি হলো 3x - 2y + 6 = 0 সরল রেখা দ্বারা x অক্ষের খণ্ডিতাংশ কত? এর আগে একটা জিনিস দেখো, সেটা হলো এটা হলো x অক্ষ, এটা হলো y অক্ষ। x অক্ষের উপরে কোনো বিন্দু হলো a0, y অক্ষের উপরে কোনো বিন্দু হলো 0b। এই বিন্দুদ্বয়ের সংযোজক রেখার সরল রেখার সমীকরণ হলো x/a + y/b = 1। এখানে x অক্ষ দ্বারা খণ্ডিতাংশের পরিমাণ হলো a, y অক্ষ দ্বারা খণ্ডিতাংশের পরিমাণ হলো b। তো এই সমীকরণটি আমরা যদি এই আকৃতিতে নিয়ে যাই, তাহলে আমরা x এর নিচে আমরা যা পাবো তাই হবে x অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ। তো আমরা সেটা নেওয়ার জন্য এই 6কে আমরা এই পাশে নিব। 3x - 2y = -6 -6 দ্বারা উভয় পাশে ভাগ করব। এখানে পাবো আমরা x/-2, এখানে পাবো হলো y/3 = 1। যেহেতু আমরা -6 দ্বারা উভয় পাশে ভাগ করেছি, তাহলে আমরা x অক্ষের নিচে আমরা এখানে যা পাইছিলাম a, এইটুকু হলো x অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ। আমরা x এর নিচে আমরা পাইছি -2, এটাই হলো x অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ, অর্থাৎ উত্তর হলো b। পরবর্তী কোয়েশ্চেনটি দেখি। পরবর্তী কোয়েশ্চেনটি হলো z = 8 + 3i হলে z + z' এর মান কত? এখানে z হলো একটা জটিল সংখ্যা দেওয়া আছে, আর সেটার সাথে একটা অনুবন্ধী, এটারই অনুবন্ধী জটিল সংখ্যার যোগফলের মান নির্ণয় করতে বলতেছে। তো আমরা ধরি কোনো জটিল সংখ্যা x = a + bi। এই জটিল সংখ্যাটার অনুবন্ধী জটিল সংখ্যা হবে x বার a - bi। এটা হলো বাস্তব অংশ, এটা হলো অবাস্তব অংশ। অবাস্তব অংশের সামনে যেটা থাকবে, যেই চিহ্ন থাকবে, সেই চিহ্নটি পরিবর্তন হয়ে বিপরীত চিহ্ন হবে। এখানে হলো চিহ্ন আছে প্লাস, এখানে হবে মাইনাস। এখানে যদি মাইনাস থাকতো, এখানে হয়তো প্লাস। অর্থাৎ অনুবন্ধী জটিল সংখ্যাতে শুধু অবাস্তব অংশের সামনের চিহ্নটুকু পরিবর্তন হবে, চিহ্নটা পরিবর্তন হবে। এখানে z হিসেবে এখানে আছে 8 + 3i, তাহলে এখানে z বার হবে 8 - 3i। যেহেতু আমরা বলছি অবাস্তব অংশের সামনে চিহ্ন পরিবর্তন হবে, তাহলে এই দুইটা যোগ করলে আমরা কি পাবো? 8 + 3i + 8 - 3i। এখানে 3i কাটা যাবে, 8 আর 8 হলো 16। তোমরা যদি একটা জিনিস খেয়াল করো যে জটিল সংখ্যার সাথে যদি ওই সংখ্যারই অনুবন্ধী সংখ্যা দ্বারা যোগ করা হয়, তাহলে এখানে বাস্তব অংশ যা থাকে ওই বাস্তব অংশের দ্বিগুণ হয়। অর্থাৎ এখানে যদি এই জটিল সংখ্যা দ্বারা এটার অনুবন্ধী সংখ্যা a - bi দ্বারা যোগ করা হয়তো, তাহলে যোগফল হয়তো 2a, অর্থাৎ ওইটার দ্বিগুণ। এখানে বাস্তব অংশ ছিল 8, তাহলে 8 দুগুণে 16, অর্থাৎ দ্বিগুণ হবে 16। অ্যান্সার এটাই। এখন আমরা পরবর্তী কোয়েশ্চেনটি সলভ করব। পরবর্তী কোয়েশ্চেনটি আছে, একটি সভা শেষে প্রত্যেকের সাথে করমর্দন করলো, অর্থাৎ হ্যান্ডশেক করলো। করমর্দনের সংখ্যা হলো 66। সভায় কতজন উপস্থিত ছিল? এই প্রশ্ন সলভ করতে তোমার একটা বেসিক জানা থাকতে হবে। বেসিকটি হলো n সংখ্যক লোক একে অপরের সাথে করমর্দন করলে করমর্দনের সংখ্যা হবে nc2। অর্থাৎ n সংখ্যক লোক হতে যে কয় উপায়ে দুইজন মানুষকে বাছাই করা যাবে, সেই দুইজন মানুষ যে কয় সংখ্যক উপায়ে বাছাই করা যাবে, সেটাই হলো করমর্দনের সংখ্যা। এখানে nc2 হিসেবে আছে 66। তাহলে আমরা এই nc2 = 66 লিখি, তাহলে এখানে আমরা n এর মান যা পাবো তাই হবে উত্তর। এখান থেকে একটা জিনিস জেনে রাখো, nc2 হবে এই n এর আগের সংখ্যার গুণফল বাই হলো 1 × 2। অর্থাৎ c এর পরে এখানে এটা যা থাকবে সেটা হবে 1 থেকে নিয়ে ততবার যোগফল। এখানে যদি 4 থাকতো, তাহলে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 হইতো। এখানে যদি 5 থাকতো, 1 থেকে নিয়ে 5 পর্যন্ত গুণ হইতো। সাথে এইখানে n হবে n - 1, অর্থাৎ এইখানে 2 আছে, অর্থাৎ n × n - 1 হবে, দুইবার হবে গুণ n × n - 1। আমি np2 যদি থাকে, তাহলে n × n - 1 হবে,
অর্থাৎ আগের সংখ্যার সাথে হবে। np3 যদি থাকতো তাহলে এইখানে n-2 গুণ হইতো, np4 যদি থাকতো তাহলে আরেকটা n-2 n-3 হইতো এখানে যদি np4 থাকতো। আশা করি বুঝতে পারছো। তো এখানে nc2 যদি থাকে তাহলে এখানে আমরা লিখবো n × n-1 আর এখানে লিখবো 1 × 2 66। এটাকে সমাধান করলে আমরা n = পাবো দুইটা মান, একটা হবে 12 আর একটা হবে -11। এটা সলভ করলে আশা করি তোমরা সলভ করতে পারবা। তো আমি সেটুকু আর দেখাইলাম না। n এর মান পাবো আমরা একটা 12 আর একটা পাবো -11। এটা আবার অন্যভাবে ব্যাক ক্যালকুলেশনও করা যায়। অর্থাৎ আমরা যেহেতু বললাম n সংখ্যক লোক হতে যত উপায়ে আমরা দুইজন লোককে বাছাই করতে পারবো তত সেই সংখ্যাটাই হবে করমর্দনের সংখ্যা। আমরা এখানে কিভাবে ব্যাক ক্যালকুলেশন করব, অর্থাৎ 11c2 যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা কত পাই? 11c2 নির্ণয় করলে আমরা পাবো 11 × 10 বাই হলো 1 × 2, 2 দ্বারা এখানে 5 হবে, 5 11 55। অর্থাৎ এই যেহেতু 11 জন লোক থেকে 2 জন লোক বাছাই করলে আমরা 55 পাই, যেটা 66 এর সাথে মিলে না, অর্থাৎ এটা উত্তর হবে না। আর এটা যদি আমরা 12 দ্বারা করি তাহলে 12c2 = হবে 12c2 দ্বারা করলে 12 × 11 বাই হলো 2 × 1, 2 দ্বারা 6 6 11 66, অর্থাৎ 12 দ্বারা মিলছে। এটা ব্যাক ক্যালকুলেশন করেও করতে পারবা অথবা এইভাবে করেও করতে পারবা, তোমাদের যেটা ভালো লাগে। তো এই প্রশ্ন সংবলিত সম্পর্কিত কিছু এক্সট্রা ইনফরমেশন জেনে রাখো যেগুলো পরবর্তীতে তোমাদের কাজে লাগতে পারে। সেটা হলো এক বা একাধিক ব্যক্তিকে দাওয়াত দেওয়ার উপায় হলো 2 টু দি পাওয়ার n-1। গোল টেবিলে n সংখ্যক মানুষ কত উপায়ে বসতে পারে সেটা হবে n-1 ফ্যাক্টোরিয়াল। n সংখ্যক মুক্তা দিয়ে কত উপায়ে মালা গঠন করা যেতে পারে সেটা হবে n-1 ফ্যাক্টোরিয়াল বাই 2। প্রার্থী টু দি পাওয়ার ভোটার, আঙ্গুল টু দি পাওয়ার আংটি, পোস্ট বাক্স টু দি পাওয়ার চিঠি। অর্থাৎ ভোটার ভোট দিবে, প্রার্থী ভোট গ্রহণ করবে। আংটি হলো আঙ্গুলে পরানো যায়, কিন্তু আঙ্গুল তো আংটিতে পরানো যায় না। চিঠি হলো পোস্ট বাক্স চিঠি গ্রহণ করে, চিঠি কিন্তু পোস্ট বাক্স গ্রহণ করে না। অর্থাৎ যেটা গ্রহণ করবে সেটা থাকবে হলো বেস বা ভিত্তি হিসেবে, যেটা হলো যেটা দিবে অর্থাৎ যেটা গ্রহণ করবে না সেটা থাকবে হলো পাওয়ার হিসেবে। এখানে ভোটার তো ভোট পাবে না, সে তো ভোট দিবে, এই জন্য এটা থাকবে পাওয়ার হিসেবে। প্রার্থী তো ভোট পাবে, সে এই জন্য থাকবে সে এটা বেস হিসেবে অর্থাৎ ভিত্তি হিসেবে। এখানে আঙ্গুল থাকবে বেস হিসেবে, পোস্ট বাক্স থাকবে বেস হিসেবে। অর্থাৎ একটা প্রশ্ন যদি এরকম হয় যে 3টি পোস্ট বাক্সে 4টি চিঠি, 3টি পোস্ট বাক্স 4টি চিঠি, 3টি পোস্ট বাক্সে 4টি চিঠি কত উপায়ে দেওয়া যাবে? এটার উত্তর হবে 3 টু দি পাওয়ার 4 পোস্ট বাক্স টু দি পাওয়ার চিঠি। এখন যদি বলা হয় 3 জন প্রার্থী 1000 জন মানুষের ভোট কত উপায়ে পাবে, তাহলে 3 টু দি পাওয়ার 1000। এখানে যদি বলা থাকে 5টা আংটি 2টা আঙ্গুলে কত উপায়ে গ্রহণ করতে পারবে, কত উপায়ে পরানো যাবে, যদি বলা হয় 5টা আংটি 2টা আঙ্গুলে কত উপায়ে পরানো যাবে, তাহলে আঙ্গুল হলো 2টা, আংটি হলো 5টা, 2 টু দি পাওয়ার 5। ঠিক আছে, তো আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাব। পরবর্তী কোয়েশ্চেনটি হলো tan ইনভার্স x বাই 1 + x² dx হলে এর মান কত? এখানে আপার লিমিট হিসেবে আছে 1, লোয়ার লিমিট হিসেবে আছে 0। এখানে দেখো, এখানে হলো কোনটাকে অন্তরীকরণ করলে আমরা কোনটা পাই। tan ইনভার্স x-কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা এই 1/1 + x² পাচ্ছি। তাহলে আমরা tan ইনভার্স x-কে z ধরবো। tan ইনভার্স x-কে আমরা z ধরলাম। z ধরার পরে যদি আমরা উভয় পাশে অন্তরীকরণ করি তাহলে আমরা পাই 1/1 + x² dx = dz। তাহলে আমরা dz হিসেবে পাইলাম এইটুকু, অর্থাৎ এই যে এইটুকু আমরা পাইলাম হলো dz। আর এখানে tan ইনভার্স x-কে আমরা কি পাইলাম? tan ইনভার্স x-কে আমরা z ধরছিলাম। তাহলে আমরা লিখব এখানে হলো tan ইনভার্স x যেহেতু আমরা z ধরছি আর এইটুকুর মান যেহেতু আমরা dz পাইছি, আমরা সেটা লিখলাম z × dz। এইখানে যখন লোয়ার লিমিট হিসেবে 0 ছিল এবং আপার লিমিট হিসেবে 1 ছিল তখন আমরা x এর সাপেক্ষে যোগজীকরণ করতেছিলাম, কিন্তু এখানে তো আমরা z এর সাপেক্ষে যোগজীকরণ করতেছি। তাই এখানে লোয়ার লিমিট এবং আপার লিমিটে বসানোর সময় z এর মানটা নির্ণয় করে নিতে হবে 0 এর সাপেক্ষে এবং z এর মানটা নির্ণয় করতে হবে 1 এর সাপেক্ষে। আমরা যখন z এর মান নির্ণয়ের সময় z যখন 0 হবে tan ইনভার্স 0, তখন z এর মান হবে tan ইনভার্স 0
ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা এখানে লোয়ার লিমিট এখানে 0ই পাচ্ছি। আবার জেড ইজ ইকুয়াল টু যখন এক্সের মান আমরা 1 বসাবো তখন পাবো tan ইনভার্স 1 ইজ ইকুয়াল টু π/4 অর্থাৎ 45 ডিগ্রি। আমরা এখানে π/4 লিখলাম। এখন এইটার যোগজীকরণ হলো z²/2, তাহলে এখানে লোয়ার লিমিট হলো 0, আপার লিমিট হলো π/4। এটাকে যদি আমরা এই জেডের জায়গায় যদি আমরা এটা বসিয়ে দিই তাহলে আমরা পাবো π² হলো 16/2। আমরা যদি লোয়ার লিমিটটা বসাই তাহলে আমরা পাবো 0/2। এরপরে যদি আমরা সলভ করি তাহলে আমরা পাবো π²/32, অর্থাৎ অ্যান্সার এটাই, এই যে এটা বি নাম্বার। তো 2x² + 2y² + 6x + 10y - 1 = 0 হলে বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ কত? এখানে প্রশ্নের মধ্যে শুধু ব্যাসার্ধ কত সেটা বলা ছিল, কিন্তু আমি সাথে বৃত্তের কেন্দ্র লাগিয়ে দিয়েছি, কারণ আমি বৃত্তের কেন্দ্র নির্ণয়টা সহজভাবে শিখিয়ে দেব আজকে। তো ব্যাসার্ধ নির্ণয়ের জন্য বৃত্তের সাধারণ সমীকরণ, আমরা জানি বৃত্তের সাধারণ সমীকরণ হলো x² + y² + 2gx + 2fy + c = 0। এই সমীকরণ হতে, এই রকম সমীকরণ হতে এই কাঠামোতে যত সমীকরণ আছে সেই সমীকরণের ব্যাসার্ধের মান হবে r = √g² + f² - c। এই সমীকরণে যদি আমরা -2 দ্বারা ভাগ করি, এইটাকে যদি আমরা -2 দ্বারা ভাগ করি তাহলে আমরা বৃত্তের কেন্দ্রের ভুজ পাবো। এখানে যদি আমরা -2 দ্বারা ভাগ করি, এইটুকুকে -2 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো -g, আর এইখানে পাবো হলো -f, অর্থাৎ বৃত্তের কেন্দ্র হলো এটা। অর্থাৎ যে কোনো বৃত্তের এই x² আর y² এর পাওয়ার সহগ যখন 1 থাকবে তখন যদি আমরা এই x এর সহগকে -2 এবং y এর সহগকে -2 দ্বারা ভাগ করি তখন আমরা কেন্দ্রের ভুজ এবং কোটি এর মান পাবো। আমি আবার বলতেছি, x² এবং y² এর সহগ যখন 1 থাকবে তখন x এর সহগ এবং y এর সহগকে যদি আমরা -2 দ্বারা ভাগ করি তাহলে কেন্দ্রের ভুজ এবং কেন্দ্রের কোটি এর স্থানাঙ্ক পাবো। এই সমীকরণটাকে যদি আমরা x² এবং y² এর সহগ যদি 1 করি তাহলে আমরা 1 করার জন্য উভয় পাশে 2 দ্বারা ভাগ করি। 2 দ্বারা ভাগ করলে পাবো x² + y² + 3x + 5y - 1/2 = 0। আমরা x² আর y² এর সহগ 1 করেছি। এখন এটাকে যদি -2 দ্বারা ভাগ করি তাহলে আমরা -g - f পাবো। -2 দ্বারা ভাগ করলে পাবো -3/2 - 5/2। এটাই হলো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। এখন যদি আমরা r নির্ণয় করি, r নির্ণয়ের ক্ষেত্রে কি জানি, g² + f² - c। এখানে g² এর মান হলো 3/2। এই জি কে যদি আমরা g² করি তাহলে আমরা পাবো 9/4। এখানে পাবো হলো f² করি তাহলে 25/4। এখানে সূত্রের মাইনাস বসাইলাম, আর এখানে হলো আছে হলো -1/2, মাইনাসে মাইনাসে প্লাস হবে 1/2। এখন যদি আমরা 4 লসাগু নেই, 4 9 + 25 প্লাস হলো 2, এখানে উপরে থাকবে 36, নিচে থাকবে 4, এখানে পাবো 9, √9 = 3 অ্যান্সার। অর্থাৎ বৃত্তের কেন্দ্র হলো এটা, বৃত্তের ব্যাসার্ধ হলো এটা 3, আর হলো -3/2 -5/2। এখন আমরা শেষ একটা প্রশ্ন সলভ করব, সেটা হলো sec θ = 5/2 হলে tan θ = হোয়াট। এটা নির্ণয়ের জন্য প্রথমে তোমাকে একটা এরকম সমকোণী ত্রিভুজ আঁকিয়ে নিতে হবে। সেই হিসেবে এখানে আমরা একটা থিটা দিলাম, থিটার বিপরীত বাহু হলো লম্ব, এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ। আমরা জানি sec θ = অতিভুজ/ভূমি। আমরা জানি sec θ = অতিভুজ/ভূমি। অতিভুজ এখানে হলো 5, এখানে অতিভুজ/ভূমি, অতিভুজ হলো 5, ভূমি হলো 2। এখানে আমরা জানি লম্ব = ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস হলো ভূমি স্কয়ার। ভূমি স্কয়ারের মান হলো 2² মানে 4, আমরা পাবো √21। লম্ব এর মান পাবো আমরা √21, তাহলে এখানে লম্ব হলো √21। আমরা জানি tan θ = লম্ব/ভূমি। এখানে tan θ = লম্ব কি আছে, লম্ব আছে √21, ভূমি আছে 2, অর্থাৎ উত্তর হলো এটা। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। তোমরা সবাই অ্যাডমিশন সায়েন্স একাডেমির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবে। আর যদি তোমরা কোনো কিছু বুঝে না থাকো তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে।
আল্লাহ হাফেজ।